তো দেখো আমরা হচ্ছে গতকাল ক্লাসে কি পড়ছি? গতকাল ক্লাসে আমরা পড়েছি হলো ভেক্টরের সংজ্ঞাগুলো, তাই না? ভেক্টরের যতগুলো সংজ্ঞা ছিল সবগুলো সংজ্ঞা আমাদের পড়া শেষ হয়ে গেছে। তো আজকে আমরা যেটা দেখব সেটা হলো ভেক্টরের যোগ। ওকে, আজকের টপিক হলো ভেক্টরের যোগ। আচ্ছা, ওগুলো দেখছো? পরে বলবো। দেখো, ভেক্টরের যোগ। এখন একটু খেয়াল করো, দেখো। আচ্ছা, যে কোনো কিছু যোগের জন্য, হ্যাঁ, ভেক্টর যোগের যে কোনো কিছু যোগের শর্ত কি? যোগের শর্ত কি? হ্যাঁ, দেখো তোমাকে যদি যোগ করতে বলি, ধরো তোমাকে আমি কোথাও দিয়েছি, ধরো 2 কেজি আটা, তার সাথে 2 কেজি চাল, কি করে বলো তো যোগ করো। তাহলে কেজির সাথে কেজি কিন্তু কি হয় বলো তো, যোগ হয়। 2 কেজি প্লাস 2 কেজি করে কি লিখবে বলো তো, 4 কেজি। তাহলে এতে কেজি কেজি, এই যে কেজি যেটা ছিল, এটা কার একক ছিল? ভরের একক। তার মানে এখানে যে দুইটা রাশি আমরা নিয়েছি, এটা ভর পরিমাপ করতেছি, একই জাতীয় দুইটা রাশি, দুইটাই ভর, দুইটা যোগ করা কি বলতো সম্ভব। এখন যদি আমি তোমাকে বলি 2 কেজির সাথে 2 নিউটন যোগ করো, করতে পারবা? করতে পারবা? কেজি নিউটন যোগ করে কি লিখবা? লিখতে পারবা? পারবা না। তাহলে দুইটা রাশি যদি যোগ করতে চাও, অবশ্যই দুইটা রাশিকে কি হতে হবে বলতো, সমজাতি হতে হবে। এখন আমরা কার যোগ দেখতেছি? ভেক্টর রাশির যোগ দেখতেছি, স্কেলার রাশির যোগ আমরা দেখতেছি না। কিসের যোগ দেখতেছি? ভেক্টর রাশির। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটা ডিসিশন নিলাম যে আমরা যদি যোগ করতে চাই, ভেক্টর রাশিও যদি নেই, দুইটা ভেক্টর নিতে হবে। যেমন দেখো, বেগের সাথে বেগ, তুমি যদি কোনো একটা বস্তুর বেগ নাও, ধরো 2 মিটার পার সেকেন্ড, আর একটা নিয়ে নাও ধরো 3 মিটার পার সেকেন্ড, এই দুটো যোগ করতে পারবো 5 মিটার পার সেকেন্ড, যদি একই দিকে যায়, হ্যাঁ, 5 মিটার পার সেকেন্ড হবে। তা তুমি যদি এরকম করে বেগের সাথে বেগ নাও, তাহলে সেগুলো যোগ করতে পারবো, সমস্যা নেই। ত্বরণের সাথে ত্বরণ নাও, যোগ করতে পারবা। বলের সাথে বল যোগ করতে পারবা। তার মানে তুমি যদি যোগ করতে চাও দুইটা রাশিকে, তাহলে কি করতে হবে? ওই দুইটা রাশিকে সমজাতি হতে হবে। তাহলে দুইটা ভেক্টরের যোগের প্রথম শর্ত হলো রাশি দুটিকে সমজাতীয় হতে হবে। রাশি দুটিকে সমজাতি হতে হবে, মানে যে দুইটা ভেক্টরই তুমি যোগ করো সমজাতীয় হতে হবে, তাদেরকে সমজাতীয়। 2 নাম্বার আরেকটা শর্ত আছে, তাদেরকে একই বিন্দুতে ক্রিয়া করতে হবে। একই বিন্দুতে ক্রিয়া করতে হবে। বুঝতে পারছো? মানে কোনো একটা বস্তুর উপর সবগুলো কি করতে হবে বলতো, ক্রিয়া করতে হবে। ঠিক আছে, এই দুইটা হলো শর্ত। 2 নম্বর শর্ত আমরা একটু পরে দেখবো, দেখো সমস্যা নেই। তাহলে দুটি ভেক্টর যোগের জন্য রাশি দুটিকে সমজাতীয় হতে হবে, আর দুটা ভেক্টরকে একই জায়গায় কাজ করতে হবে। ঠিক আছে, এখন তুমি একটু খেয়াল করে দেখো, ভেক্টর যোগের জন্য আমরা সাধারণ যে বীজগাণিতিক সূত্র পড়ে আসছি, সেভাবে সাধারণ বীজগাণিতিক সূত্র অনুযায়ী ভেক্টরের যোগ করা যায় না। যেমন দেখো, তোমাকে যদি আমি একটা এক্সাম্পল দিই, ধরো 4+5, 5 আর 4 যোগ করে কি পাবো বলতো? 9 পাবা। সবসময় কত হবে বলতো? 9। তাহলে 4+5 করো, 9 পাচ্ছো। আবার যদি 5+4 করো, তাও কি পাবো বলতো? 9 পাবো। যাই হোক, তা 5 আর 4 যোগ করে সবসময় দুনিয়াতে সবসময় কি পাবো বলতো? 9 পাবো। তো এখানে যে আগে যখন আমরা যোগ করে আসছি, আগে যে রাশিগুলো যোগ করে আসছি, ওগুলোতে শুধু কি ছিল বলতো? মান ছিল। মানগুলো যখন যোগ করছি আমরা, ওই মানগুলোর যোগকে আমরা বলছি সাধারণ বীজগণিতিক সূত্রের সাহায্যে। ঠিক আছে, যে যোগ করবা, যোগ করে দুটাকে যোগ করে যে মানটা আসবে সেটাই হবে কি বলতো? মানের যোগফল। তাহলে এখানে 4 আর 5 যোগ করলে সবসময় কত পাবো বলতো? 9 পাবা। এখানে কোনো পরিবর্তন হবে না, মান দুটা পরিবর্তন হবে না, তাই যোগফলও কখনো পরিবর্তন হবে না। তাহলে মান নিয়ে যখন আমরা শুধু কাজ করি, ওই কাজটা ছিল আমাদের সাধারণ বীজগণিতের অংশ, ওটাকে আমরা বলছি সাধারণ বীজগণিত সূত্রের সাহায্যে। সাধারণ বীজগণিতের ভিতরে আছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই সবগুলো কি বলতো আমাদের সাধারণ বীজগণিতের অংশ। এখন আমরা এই সাধারণ বীজগণিতের সাহায্যে যদি ভেক্টরের যোগ করতে চাই, তাহলে আমরা সব সময় দুইটা রাশি যোগ করে, একই মান থাকা সত্ত্বেও দুইটা রাশির যোগফল আমরা একই পাই না। এরকম যদি একটা এক্সাম্পল তোমাকে দেখাই, দেখো, ধরো কোন একটা ব্যক্তি বিন্দু থেকে যাত্রা শুরু করছে। সে প্রথমে পূর্ব দিকে, ধরো এটা হলো পূর্ব দিক,
পূর্ব দিকে 4 মিটার তার সরণ করছে। পূর্ব দিকে কত মিটার সরণ করছে? 4 মিটার। তাহলে এখানে যে ভেক্টরটা আছে, ভেক্টরের মান কত? 4। দিক কোন দিকে বলো তো? পূর্ব দিকে। এটা হলো ভেক্টর, তার সরণ, প্রথম ভেক্টর যেটা আছে। ঠিক আছে? তাহলে কোন একটা ব্যক্তি পূর্ব দিকে 4 মিটার সরণ করলো, এটাকে আমরা দেখালাম, এই দিকটা পূর্ব দিক। তারপর সে কি করছে? তারপর এখানে যাওয়ার পরে সে আবার 5 মিটার গেছে, কিন্তু পূর্ব দিকের সাথে, এই পূর্ব দিক আছে, পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে উত্তর দিকে গেছে। উপরের দিক উত্তর দিকে ছিল, মনে আছে আমাদের? ঠিক আছে। তাহলে ধরো এটা ছিল উত্তর দিক, তাহলে পূর্ব দিকের সাথে সে একটা কোণ করে গেছে। ধরো এইটুকু কোণ করে গেছে, এই যে 30 ডিগ্রি কোণ করে এই উত্তর দিকে গেছে। হ্যাঁ, ধরো এই দিক বরাবর গেছে, এটা 30 ডিগ্রি, ওটা কোণটা বেশি হয়ে গেছিল 30 থেকে। দেখো, ধরো সাপোজ এটা হলো 30 ডিগ্রি। তাহলে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে সে উত্তর দিকে গেছে, কত মিটার গেছে? 5 মিটার গেছে। বুঝতে পারছো? এটা হলো কোনো একটা ব্যক্তির সরণ। তাহলে প্রথমে সে এ থেকে বি বিন্দুতে গেছে, এটা হলো পূর্ব দিকে 4 মিটার। বি থেকে পরে গেছে সি বিন্দুতে, এটা হলো পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে উত্তর দিকে 5 মিটার। তাহলে এই ব্যক্তি প্রথমে ছিল এ তে, ফাইনালি গেছে কোথায় বলো তো? সি তে। আমি যদি বলি এই ব্যক্তিটা সরণ কতটুকু, আমরা যদি সরণ হলো কোনো একটা বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব, এটাই কি বলতো? সরণ। তাই এই ব্যক্তি এখানে ছিল, এখান থেকে এখানে গেছে, তাহলে আদি অবস্থান এবং শেষ অবস্থান এটার মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব কোনটা বলতো? এটা। তাহলে এইটা হলো ওই ব্যক্তিটার সরণ, এসি। এসিটা কি বলতো? ওই ব্যক্তিটার সরণ। এখন একটু মনোযোগ দাও। তাহলে 4 আর 5 মিলে আমরা টোটাল যে সরণ পাইছি এটা হলো এই লাল লাল রেখা। ওকে। এখন এই ব্যক্তিটাই দেখো, প্রথমে এর থেকে বি তে 4 মিটারই গেল, সে এবার বি থেকে 5 মিটারই যাবে, কিন্তু এই পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ না করে পূর্ব দিকের সাথে ধরো 120 ডিগ্রি কোণ করে গেছে। কত ডিগ্রি কোণ করে গেছে? 120। 120 ডিগ্রি যদি আমরা অঙ্কন করার চেষ্টা করি তাহলে কেমন আসবে দেখো। 90 এর থেকে বড়, এই মোটামুটি ধরো চোখের আন্দাজে আমরা অঙ্কন করলাম। এইখান থেকে এইটুকু দৈর্ঘ্য যা হবে, এটার দৈর্ঘ্য কি হবে বলতো? সেমই হবে। ক্লিয়ার? দেখো দৈর্ঘ্য এখানে যা আছে ওইটুকু দৈর্ঘ্য আমরা এখানে দেবো, মানে 5 মিটারই আছে। বুঝতে পারছো? মোটামুটি তো চোখের আন্দাজে দৈর্ঘ্য সমান মনে হচ্ছে নাকি? হ্যাঁ। তাহলে এইখান থেকে এইটুকু 5 হলে, দেখো এখান থেকে এইটুকু 5 আর একটু বড় হবে। ওকে। ওকে। তাহলে সে 5 মিটারই গেছে, 5 মিটারই গেছে। এটা ধরো এবার সে ডি বিন্দুতে গিয়ে পৌঁছাইলো। ওকে। তাহলে প্রথমে এর থেকে বি তে গেছে 4 মিটার, তারপর প্রথম ক্ষেত্র যেটা ছিল ওটা বি থেকে সি তে গেছিল 5 মিটার, এটা ছিল তার সরণ। এবার সে এর থেকে বি থেকে সি তে না গিয়ে 30 ডিগ্রি কোণ না করে গিয়ে সে এবার 120 ডিগ্রি কোণ করে গেছে। হ্যাঁ, সে এবার পূর্ব দিকের সাথে 120 ডিগ্রি কোণ করে চলে গেছে। এখন তার সরণ কত হবে? এটা তার আদি অবস্থান, এটা তার শেষ অবস্থান। তাহলে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী যে সংযোজক সরল রেখা, এটা আমাদের কি হয় বলতো? সরণ। এটা আমাদের কি হয়? সরণ। তাহলে এটা যদি সরণ হয়, এখন বলতো 4 আর 5 মিলে আগে যেটা পাইছিলাম, এখন কি 4 আর 5 মিলে সেইটা পাচ্ছি? এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু কি সমান? সমান কিন্তু হলো না। তাহলে 4 আবার 5 মিলে দেখো, তুমি এদের 4 আর 5 মিলে যদি সাধারণ মানটা যদি খেয়াল করো, 4 আর 5 মিলে সবসময় কি আসে বলতো? 9ই আসে। কিন্তু 4 আর 5 মিলে তুমি যদি দিকগুলো চিন্তা করো, দেখো প্রথম পূর্ব দিকে গেছিল, এই দুই ক্ষেত্রে পূর্ব দিকে গেছে, কিন্তু ওই দেবে পূর্ব দিকের সাথে একবার 30 ডিগ্রি কোণ করে গেছে, একবার 120 ডিগ্রি কোণ করে গেছে। এই তো পরবর্তী যেটুকু দূরত্ব আছে এটা চেঞ্জ হওয়ার কারণে, দিকটা চেঞ্জ হওয়ার কারণে আমাদের সরণটা কি হয়ে গেছে বলতো? চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল এইটা সরণ, এখন কি হয়েছে বলতো? এইটুকু সরণ হয়ে গেছে। মানটা চেঞ্জ হয়ে গেছে। আগে 4 আর 5 যোগ করে মান এতটুকু পাইছো, 4 আর 5 যোগ করে মান কতটুকু পাইলা? এইটুকু পাইলা। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে আমাদের মান সেম আসতেছে না। তাহলে ভেক্টর রাশির যোগ সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনে চলে না, কারণ ভেক্টর রাশিতে শুধুমাত্র মানই থাকে না, মানের সাথে সাথে দিকও থাকে, দিকের উপরও নির্ভর করে। তাই ভেক্টর রাশির যোগ সাধারণ বীজগাণিতিক সূত্র মেনে চলে না, ভেক্টর বীজগাণিতিক সূত্র মেনে চলে। এখান থেকে তোমাদের এরকম একটা প্রশ্ন আসে। হ্যাঁ, এটা তোমরা হচ্ছে ব্যাখ্যা যেটা আছে, হ্যাঁ, ভেক্টরের যোগ, ভেক্টরের যোগ সাধারণ বীজগাণিতিক সূত্র মেনে চলে না, সাধারণ বীজ গাণিতিক সূত্র মেনে চলে না। কি মেনে চলে?
ভেক্টর বীজগাণিতিক সূত্র মেনে চলে। সূত্র মেনে চলে, ব্যাখ্যা করো। এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা তোমরা উত্তর বাসায় গিয়ে লিখে নিবা। ওকে, রেফারেন্স বই হিসেবে তোমরা সাজন তপন স্যারের বই যেটা আছে ওইটাতে লিখতে পারো, ভালো লেখা আছে। শাহজাহান তপন অথবা গোলাম হোসেন প্রামাণিক স্যারের বই দেখতে পারো, সুন্দর করে লেখা আছে। বুঝছো কিভাবে লিখবা? দেখো আমি তোমাকে একটু বলে দিই। যে তোমরা প্রথমে এই ডায়লগটাই দিয়ে নিবা। খ নাম্বার এরকম প্রশ্ন সেটা নিবা যে ভেক্টরের যোগ সাধারণ বীজগাণিতিক সূত্র মেনে চলে, ভেক্টর বীজগাণিতিক সূত্র মেনে চলে। কারণ ভেক্টরের যোগ শুধুমাত্র রাশির মানের উপর নির্ভর করে না, দিকের উপর নির্ভর করে। এই কথাটা লিখে দিবা, স্যার ওইটুকু বলে তোমাকে 2 মার্ক দেবে। তো এটা লেখার পরে নিচে চিত্র অঙ্কন করবা। ঠিক আছে, চিত্র অঙ্কন করে দেখবা যে এখানে চিত্র থেকে আমরা দেখতে পাই কোন একটা ব্যক্তির এ থেকে বি বিন্দুতে প্রথমে যায়, যার সরণ কত বলতো 4 মিটার। পরবর্তী সে বি থেকে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে সি বিন্দুতে যায়। হ্যাঁ, তার সরণ দূরত্বের মান কত বলতো 5 মিটার। 5 মিটার পরবর্তীতে সরণ হয়। তাহলে ব্যক্তিটার আদি অবস্থান থেকে শেষ অবস্থানের যোগ করলে আমরা এসি রেখা পাই, যেটা ব্যক্তিটার টোটাল সরণ নির্দেশ করে, এসি। বুঝতে পারছো? ব্যক্তিটা যখন এ থেকে বি তে যাওয়ার পর এবার এসি বরাবর না গিয়ে বিডি বরাবর 5 মিটার যায়, তখন আমরা দেখতে পাই সরণটা হয় এডি। এখান থেকে আমরা দেখতে পাই উভয় ক্ষেত্রে ব্যক্তি দুটির দূরত্বের মানের পরিবর্তন না হলেও সরণটা দুই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে বলতো পরিবর্তন হয়ে যাচ্ছে। কারণটা কি? দিক চেঞ্জ হয়ে যায়। কি চেঞ্জ হয়ে যায় বলতো? দিক চেঞ্জ হয়ে যায়। এখান থেকে আমরা বলতে পারি ভেক্টর রাশির যোগ সাধারণ বীজগাণিতিক সূত্র মেনে চলে না। কি মেনে চলে বলতো? ভেক্টর বীজগাণিতিক সূত্র মেনে চলে। এখন কথা হলো ভেক্টর বীজগণিত কি? ভেক্টর বীজগণিত কি? তাহলে এই সংজ্ঞার এই যে কথাটা আমি বললাম, এই কথাটা বাসায় গিয়ে দেখবা, বই আছে, বই থেকে দেখে নে, নিজের মতো করে লিখবা। বুঝছো তো নাকি? জিনিসটা তো বুঝতে পারছো? ভেক্টর বীজগণিত হলো ভেক্টরের এমন একটি শাখা, যে শাখা ভেক্টর রাশির যোগ, ভেক্টর রাশির বিয়োগ, ভেক্টর রাশির গুণ, ভেক্টর রাশির ভাগ নিয়ে কি করা হয় বলতো আলোচনা করা হয়। বুঝতে পারছো? এটাই কি বলতো ভেক্টর বীজগণিত। এখন ভেক্টর বীজগণিতে ভেক্টর রাশির যোগ কিভাবে করা হয়, ভেক্টর রাশির গুণ কিভাবে করা হয়, ভেক্টর রাশির বিয়োগ কিভাবে করা হয়, সেটা নিয়ে আমরা কি করবো বলতো এখন আলোচনা করব। বুঝতে পারছো? তাহলে ভেক্টর বীজগণিতে ভেক্টর রাশির যোগ নির্ণয় করার জন্য আমরা মোটামুটি 4 থেকে 5টা সূত্র দেখবো, 5টা সূত্র দেখবো আমরা। বুঝতে পারছো? হ্যাঁ, পরবর্তীতে আমরা একটা সূত্র দেখবো। 4টা সূত্র তোমাদের বইয়ে আছে। আর একটা সূত্র আমরা হায়ার ম্যাথে করি, সেটা আবার এখানেও আমরা অ্যাড করছি, লম্বাংশ উপপাদ্য। বুঝছো? সেটাও একটু আমরা দেখার চেষ্টা করবো। তাহলে ভেক্টরের যোগের জন্য আমরা কয়েকটা সূত্র দেখবো, ভেক্টর যোগ নির্ণয় করার জন্য কয়েকটা সূত্র দেখবো। কি কি? ভেক্টর যোগের সূত্রাবলী। ঠিক আছে, ভেক্টর যোগের জন্য আমরা প্রথমেই যেটা দেখবো এটা হলো ভেক্টর যোগের সাধারণ সূত্র। ভেক্টর যোগের সাধারণ সূত্র 2। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র আমরা দেখব। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র 4। ভেক্টর যোগের সামান্তরিক সূত্র আমরা দেখব। কি লিখলাম? 4 কেন? 3। সামান্তরিক সূত্র 4। ভেক্টর যোগের বহুভুজ সূত্র 5 নাম্বার। আমরা আরেকটা দেখব, ওটাকে আমরা বলবো লম্বাংশ উপপাদ্য। এটাও ভেক্টর যোগের জন্য ইউজ করা হয়। তো আমাদের বইয়ে 4টা দেওয়া আছে, এটা আমরা অ্যাডিশনাল ভাবে আমরা দেখালাম। এখন দেখো, আমরা এই যে উপরে 3টা সূত্র দেখলাম, এই যে 3টা সূত্র, সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র আর বহুভুজ সূত্র, এই 3টা সূত্রে আমরা যখন দুটি ভেক্টর যোগ করব, দুটি ভেক্টর যোগের জন্য এই 3টা সূত্র আমরা ইউজ করব। দুটি ভেক্টর যোগের ক্ষেত্রে আমরা এই 3টা সূত্র ইউজ করব। আর 2 এর অধিক, সেটা হতে পারে 3টা, হতে পারে 4টা, হতে পারে 5টা, এই 2 এর অধিক ভেক্টর যোগের জন্য আমরা 2 এর অধিক লিখেই তো দিছে, 2 এর অধিক ভেক্টর যোগের জন্য আমরা এই 2টা সূত্র ইউজ করব। একটা বহুভুজ সূত্র, একটা কি বলতো লম্বাংশ উপপাদ্য। ক্লিয়ার? বোঝা গেছে? এটা আমরা পরে দেখব, আগে আমরা এই 4টা দেখব। লম্বাংশ উপপাদ্য পরে দেখব, যখন উপাংশে বিভাজন দেখব তারপর আমরা লম্বাংশ উপপাদ্যটা আমরা দেখব। যাই হোক, এই 5টা সূত্র আমরা টোটালি দেখব।
তাহলে এতে ভেক্টর যোগের কয়টা সূত্র আছে? 5টা সূত্র। সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, সামুদ্রিক সূত্র, বহুভুজ সূত্র, আর একটা কি বলতো, লম্বাংশ উপপাদ্য। সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, সামুদ্রিক সূত্র কয়টা ভেক্টর যোগের জন্য? 2টা ভেক্টর যোগের জন্য। আর বহুভুজ সূত্র আর লম্বাংশ উপপাদ্য কখন আমরা ইউজ করব? 2 এর অধিক ভেক্টর যোগের জন্য। মনে থাকবে? আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখি যে ভাইয়া আসলে সাধারণ সূত্রটা কি। হ্যাঁ, আমরা একটু সাধারণ সূত্রটি নিয়ে পড়াশোনা করি। সাধারণ সূত্র লেখো, আমি বোঝাচ্ছি পরে। দুটি সমজাতীয় ভেক্টর যোগের ক্ষেত্রে, বলো ভেক্টর যোগের জন্য অবশ্যই তাদেরকে কি হতে হবে? সমজাতীয় হতে হবে। দুটি সমজাতীয় ভেক্টর যোগের ক্ষেত্রে প্রথম ভেক্টরের পাদবিন্দুতে, হ্যাঁ শীর্ষবিন্দুতে, সাবাস, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করার পর প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষ বিন্দু যোগ করলে প্রাপ্ত সরলরেখার দৈর্ঘ্য ভেক্টর দ্বয়ের যোগফলের মান নির্দেশ করে। ভেক্টর দ্বয়ের যোগফলের মান নির্দেশ করে এবং দিক হয় প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে, ঠিক আছে? এটা হলো একবারে বাংলা ভাষায়, এর ভিতরে সবকিছু লিখে দেওয়া আছে। দেখো আমি আগে বুঝাই, তারপর প্রত্যেকটা জিনিস তোমাকে বুঝিয়ে দিচ্ছি এখানে যা যা লেখা আছে। ধরো আমি তোমাকে 2টা ভেক্টর দিয়েছি, এখানে একটা ভেক্টর আছে, এটা হলো এ ভেক্টর, এইদিকে আরেকটা ভেক্টর আছে, দেখো এইদিকে আরেকটা ভেক্টর আছে, এটাকে আমরা নাম দিলাম বি ভেক্টর। আমি তোমাকে বললাম এই 2টা ভেক্টর যোগ করে দেখো, অর্থাৎ আমাকে এ ভেক্টর প্লাস বি ভেক্টর কত হবে বের করে দেখাও। এ ভেক্টর প্লাস বি ভেক্টর কত হবে এটা বের করে দেখাতে হবে, বুঝছো? তাহলে আমরা যদি এ প্লাস বি বের করতে চাই, তার মানে আমাদের এ ভেক্টরের সাথে বি ভেক্টর যোগ করতে হবে। তাহলে দুটি ভেক্টর যোগের ক্ষেত্রে প্রথম ভেক্টর কে এখানে এ, দ্বিতীয় ভেক্টর কে বি, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু বসাইতে হবে। তাহলে এর জন্য আমরা কি করব, ভেক্টরকে এ ভেক্টরটাকে আমরা এখানে আসে আমরা নিচে একটু কি করব বলো তো, অঙ্কন করব, অর্থাৎ এ ভেক্টরটাকে সরে এখানে লিখবো, অর্থাৎ এ ভেক্টরটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করব। এখান থেকে একটা জিনিস তোমাকে দেখায় দেই, ভেক্টর স্থানান্তরের শর্ত কি? ভেক্টর স্থানান্তর এর শর্ত মানে ভেক্টরকে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাব, শর্ত কি? ভেক্টর স্থানান্তর শর্ত হলো মান ও দিক অপরিবর্তিত রাখতে হবে, ঠিক আছে? মান ও দিক অপরিবর্তিত, রেখে ভেক্টরকে
এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়, বা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা যায়, করা যায়। এটা হলো কি বলতো, ভেক্টর স্থানান্তরের শর্ত। তাহলে মান ও দিক যদি আমি আরো অপরিবর্তিত রাখি, রেখে ভেক্টরকে এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা স্থানান্তর করতে পারবো। ঠিক আছে, এখানে একটু খেয়াল করো তো, ভেক্টরের মান বলতে কি বোঝায়? যদি সরল রেখা দ্বারা একটা ভেক্টরকে প্রকাশ করা হয়, সরল রেখার দৈর্ঘ্য হলো ভেক্টরের মান, আর তীর চিহ্নিত সরল রেখাটা কি নির্দেশ করে? ভেক্টরের দিক নির্দেশ করে। মনে আছে এগুলা? ঠিক আছে, তাহলে এই ভেক্টরটাকে যদি আমি এখান থেকে তুলে আমি এখানে নিয়ে যেতে চাই, এদিকে এখানে নিয়ে যেতে চাই, যে কোনো জায়গায় আমি বোর্ডের যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। যার শর্তটা কি? মান সেম রাখতে হবে, দিক সেম রাখতে হবে। মান এবং দিক একই রেখে এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা ভেক্টরকে স্থানান্তর করতে পারি। তাহলে দেখো, আমি এই ভেক্টরের শীর্ষবিন্দুতে আমি বি ভেক্টরের পাদবিন্দু বসাবো, এর জন্য আমি এ ভেক্টরটাকে একটু তুলে আমি নিচে নিয়ে আসলাম। দেখো, তাহলে এ ভেক্টর এখানে আছে, একে তুলে আমি একটু এখানে নিয়ে আসলাম। তা মানটাকে সেম রাখলাম, দিকটাকে সেম রাখলাম। বুঝছো? মোটামুটি দেখো, সরল রেখার দৈর্ঘ্য সেম রাখবো, দিকটা সেম রাখবো, এটা এইদিকে। তাহলে এটা আমাদের কি হবে বলতো? এ ভেক্টর। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর এই দুটো যোগের জন্য এ ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরে যেটা আছে তার পাদবিন্দু নিয়ে এসে বসাইতে হবে। তাহলে এই যে বি ভেক্টরটাকে যদি এখানে নিয়ে এসে বসাইতে চাও, এর শীর্ষবিন্দুতে যদি এটার পাদবিন্দু বসাইতে চাও, মান ও দিককে চেঞ্জ করা যাবে না। জাস্ট এটাকে এখান থেকে তুলবা, তুলে এখানে নিয়ে এসে বসাই দিবা। তাহলে এইটা হলো আমাদের কি ভেক্টর বলতো? বি ভেক্টর। বোঝা গেল? তাহলে এ ভেক্টরের শীর্ষবিন্দুতে বি ভেক্টরের পাদবিন্দু বসালাম, এটা আমাদের বি ভেক্টর। বি ভেক্টর বসানোর পর কি করতে হবে? দেখো, দুটি সমজাতীয় ভেক্টর যোগের ক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করা শেষ। করার পর কি করব? প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে, এই যে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু, এই দুটো আমরা কি করে দেব বলতো? যোগ করে দেব। এই দুটো আমরা যোগ করে দিলাম। আর বাঁকা হয়েছে একটু, মোটামুটি দেখো সুন্দর হয়েছে তো। তাহলে এই প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে প্রাপ্ত সরল রেখার দৈর্ঘ্য, এই যে সরল রেখা পাইলা, এই দৈর্ঘ্যটাই এ আর বি এর যোগফলের মান নির্দেশ করবে। মানে এই দুটো যোগ করে যে মান পাবা, সে মানটাই সরল রেখার দৈর্ঘ্য হবে। আর দিক কোন দিকে হবে? এবং দিক হয় প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে, মানে এই দিকে হবে কি বলতো? এই দুইটা ভেক্টরের যোগফল, মান সহ। তাহলে এই যে এখানে যে আমরা ভেক্টর পাবো, এই দুইটা জিনিস যোগ করে নতুন একটা জিনিস পাওয়া যায় না? এটাকে ধরো বললাম আর। তাহলে আর ভেক্টর সমান কি হবে বলতো? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। বোঝা গেছে কি? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন যদি আমি তোমাকে বলি ভাইয়া, তুমি আমাকে একটু বি ভেক্টর প্লাস এ ভেক্টরটা বের করে দেখাও। বি ভেক্টর প্লাস এ ভেক্টরটা বের করে দেখাও। করো তো, বি আর এ ভেক্টর কোনটা হবে? করো, করে আমাকে খাতা দেখাও। হ্যাঁ, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এদিকে এ দেওয়া আছে, এদিকে বি দেওয়া আছে। এ প্লাস বি বার করছো, এখন তুমি বি প্লাস এ বার করবা। হ্যাঁ, করো। করছো? দেখাও দেখি। বি প্লাস এ। হুম, এই যে এটা দিক দেখানো লাগবে না? এটা যোগফলের দিক কোন দিকে হবে সেটা দেখাও নাই কেন? এটা দেখাও দেখি, তোমারটা দেখি।
বাহ, কি করলে এটা তুমি? এ ভেক্টরের দিক কোন দিকে দিছো? এটা বি ভেক্টর ই ভেক্টর দিকে এদিকে দিলে কেন? এ ভেক্টর দিক এদিকে আছে নাকি এদিকে আছে? দিক চেঞ্জ করা যাবে? কি করছো তুমি? এ ভেক্টর দিক কোন দিকে ধরছো? এটা বি ভেক্টর, তো দিক চেঞ্জ করা যাবে না তো। তুমি দিক কেন চেঞ্জ করবা? দিক চেঞ্জ করলে ভেক্টর ওটা একই থাকবে। ভেক্টর স্থানান্তরের শর্ত আমি এখনই কি বলে দিলাম, মান ও দিক একই রাখতে হবে। তার মানে কেমন হবে? বি ভেক্টর, তাহলে ভাইয়া বি প্লাস এ মানে কি প্রথম ভেক্টর কে বি, দ্বিতীয় ভেক্টর কে এ। তাহলে প্রথম ভেক্টর যেটা আছে ওটাকে আমাদের কি করবো বলতো, তুলে আমরা ধরো এখান থেকে এখানে নিয়ে আসলাম। এই যে বি ভেক্টরটাকে তুলে আমরা এখানে নিয়ে আসলাম। তাহলে বি ভেক্টরটাকে তুলে আমরা এখানে কি করলাম বলতো, নিয়ে আসলাম। এটা আমাদের বি ভেক্টর, এই তো বি ভেক্টর। তাহলে বি ভেক্টর যেটা আছে, বি ভেক্টরের শীর্ষবিন্দুতে কি করতে হবে? দ্বিতীয় ভেক্টর যেটা আছে সেটার পাদবিন্দু এ ভেক্টর, এ ভেক্টর পাদবিন্দু নিয়ে যায় এখানে বসে। এই তো বসালাম। দিক চেঞ্জ করা যাবে? চেঞ্জ করা যাবে না তো, এটা তো এইদিকে, এটা ওইদিকে দিয়ে দিবা তুমি। ভেক্টর স্থানান্তর করবে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবো, সমস্যা কি? এটা হলো এই ভেক্টর। তাহলে দ্বিতীয় ভেক্টর যোগের ক্ষেত্রে প্রথম ভেক্টর শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টর পাদবিন্দু বসাইছি। বসানোর পর কি করতে হবে? প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করে দিতে হবে। এই যে প্রাপ্ত সরল রেখা যেটা আছে, এটা এই দুটার যোগফলের মান নির্দেশ করবে। আর দিক কোন দিকে হবে? প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু। এটা যেটা আছে এটা আমাদের কি হবে বলতো, বি ভেক্টর প্লাস এ ভেক্টর। এটাকে যদি আমরা লব্ধি ভেক্টর বলি, লব্ধি ভেক্টরের সংজ্ঞা কি ছিল মনে আছে? গতকাল পড়াইছিলাম, গত ক্লাসে। একাধিক ভেক্টরের যোগফলকে কি বলা হয়? লব্ধি ভেক্টর বলে। এই তো দুইটা ভেক্টর যোগ করে যে নতুন ভেক্টর পাইলাম, এটা আমাদের কি হবে? এই দুটার লব্ধি ভেক্টর আর ভেক্টর। ক্লিয়ার, বোঝা গেল? মজার ব্যাপার দেখছো, এই ভেক্টর আর এই ভেক্টর দেখো তো দুইটা একই দিকে না? এবং মানও প্রায় কি আসছে বলতো, সমান আসছে না? তার মানে এ প্লাস বি করেও যা পাবো, বি প্লাস এ করে সেম জিনিসই পাবো। বুঝতে পারছো? ভেক্টরের যোগ বিনিময় সূত্র মেনে চলে, এগুলো দেখবো আমরা সামনের দিনে দেখবো। এ প্লাস বি করেও যা হবে, বি প্লাস এ করেও সেম জিনিস। বুঝতে পারছো? তোমরা বাসায় গিয়ে এটা প্র্যাকটিস করবা। হুম, বাসায় গিয়ে এটা খাতার পাশে তুলে নাও, এটা অঙ্কন করে সামনের ক্লাস আমাকে দেখাবা। এটা ধরো এ ভেক্টর, হ্যাঁ, আর এটা ধরো বি ভেক্টর, এটা হলো বি ভেক্টর। এই দুইটা ভেক্টরের জন্য এভাবে তুলে নাও। তুমি বাসায় গিয়ে এ প্লাস বি চিত্র অঙ্কন করবা, আমাকে দেখাবা। বি প্লাস এ চিত্র অঙ্কন করবা, আমাকে দেখাবা সামনের দিনে ক্লাসে। ওকে? তাহলে এইভাবে আমরা কি করবো বলতো, ভেক্টর যোগের সাধারণ সূত্র, সাধারণ সূত্রের সাহায্যে এইভাবে আমরা কি করব, ভেক্টরের যোগ নির্ণয় করব। ওকে? তোলা হয়েছে, সবকিছু তোলা হয়েছে। হুম, তাহলে বোর্ডটা একটু আমরা ক্লিয়ার করি, বাম পাশটা ক্লিয়ার করি। এখন দেখো, এখন আমরা যেটা দেখবো সেটা হলো ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্রে কি বলছে দেখো, আমি সূত্র লিখতেছি পরে বুঝাচ্ছি, ঠিক আছে? ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু বরাবর যদি মানে ও দিকে একই ক্রমে দুটি সমজাতীয় ভেক্টরকে নির্দেশ করা হয়, তবে তৃতীয় বাহুটি
বিপরীত ক্রমে মানে ও দিকে ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করে। ভেক্টর দ্বয়ের লব্ধি, লব্ধি মানে কি বলতো? যোগফল। লব্ধি মানে কি? যোগফল। লব্ধি নির্দেশ করে। ঠিক আছে, এটা হলো আমাদের ত্রিভুজ সূত্র। একটু বোঝার চেষ্টা করো। দেখো এখানে আমরা একটা ত্রিভুজ নিলাম, এটা হলো আমাদের একটা ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ। ঠিক আছে, ত্রিভুজের যে কোনো দুটি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু মানে পাশাপাশি দুইটি বাহু, এ বাহু আর এই বাহু, এটা সন্নিহিত বাহু। এই বাহু আর এই বাহু সন্নিহিত বাহু, এই বাহু আর এই বাহু কি বলতো? সন্নিহিত। ওকে, একই বিন্দুতে যে দুটো বাহু থাকে এদের, এই বিন্দুতে এই বাহু আর এই বাহু কি বলতো? সন্নিহিত বাহু। আবার এই বিন্দুতে যে দুটো বাহু আছে, এই বাহু আর এই বাহু সন্নিহিত বাহু। এই বিন্দুতে এই বাহু আর এই বাহু কি বলতো? সন্নিহিত বাহু। ঠিক আছে, তাহলে ত্রিভুজের যে কোনো দুটি সন্নিহিত বাহু বরাবর যদি একই ক্রমে মানে ও দিকে দুইটা ভেক্টরকে নির্দেশ করা হয়। দেখো আমরা এই যে বিসি বাহু বরাবর আমরা এইখানে একটা ভেক্টরকে নিলাম, এই ভেক্টরটাকে আমরা বললাম পি ভেক্টর। নাম কি দিলাম বলতো? পি ভেক্টর। তা দেখো এর মান মানে কি? এ বাহুর দৈর্ঘ্য। দিক কোন দিকে? বি থেকে সি বিন্দুর দিকে। আবার এই যে সি এ বরাবর আমি আরেকটা ভেক্টর নিলাম, আর একটা ভেক্টর নিলাম, এই ভেক্টরের নাম দিলাম আমরা কি ভেক্টর? কিউ ভেক্টর। ওকে, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। এদের সন্নিহিত বাহু বরাবর একই ক্রমে যদি দুইটা ভেক্টরকে নির্দেশ করা হয়, ঠিক আছে, তাহলে এই যে দুইটা বাহু শেষ, আর একটা বাহু বাকি আছে না, এই বাহুটা, এটা বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে। একই ক্রম বলতে এইটা, এইটার দিক যদি এই দিকে থাকতো তাহলে একই ক্রম, কিন্তু যদি এটা এই দিক বরাবর থাকে তাহলে এটা কি হয়ে যাবে বলতো? বিপরীত ক্রম। বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের যে বি এ বাহু যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিপরীত ক্রমে এই দুটার লব্ধি নির্দেশ করতেছে। মানে বি এ বাহুটাকে যদি আমরা আর ভেক্টর বলি, তাহলে আর ভেক্টর সমান কি হবে? এই দুটা ভেক্টরের যোগফল, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এখন একটু দেখো, এখানে একটু খেয়াল করো, আমি একটু আরেকটা জিনিস এখানে বোঝাই তোমাকে। দেখো একই ক্রম আর বিপরীত ক্রম জিনিসটা কি, এটা একটু ডিটেলস বোঝাই। দেখো ধরো আমি তোমাকে এভাবে কয়েকটা ভেক্টর দিয়ে দিচ্ছি, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এইটা ধরো আরেকটা ভেক্টর, চারটা ভেক্টর আমি তোমাকে এখানে দিয়ে দিয়েছি। হ্যাঁ, দেখো এটা ধরো এ ভেক্টর, এইটা ধরো বি ভেক্টর, এইটা ধরো সি ভেক্টর, আর এইটা ধরো ডি ভেক্টর। ওকে, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর। এখানে একটু খেয়াল করে দেখো, তুমি এ ভেক্টরের ধরো পাদবিন্দু থেকে যাত্রা শুরু করবা। এ ভেক্টরের পাদবিন্দু থেকে তীর চিহ্ন যেদিকে দেখাবে সেদিকে পুরো ভেক্টরটাই, পুরো শরীর জুড়ে, এই ভেক্টরের পুরো শরীর মানে কি? পুরো মান, তাই তো? এই পুরো দেহ জুড়ে তুমি কি করবা বলো তো? যাতায়াত করবা। এই যে পুরো শরীর জুড়ে এখান থেকে এখানে গেলাম। আবার বাকি যে ভেক্টর আছে তার তীর চিহ্ন অনুযায়ী পুরো ভেক্টরটা যাইতে পারতেছে কিনা দেখো তো। এদের এখান থেকে যাইতে বলছে কোন দিকে? এদিকে। দেখো এদের পুরো ভেক্টরটা যাইতে পারতেছো ওই তীর চিহ্নের দিকে। আবার এখানে যখন আসছো, এখানে যখন আসছো, এটার আবার দিক কোন দিকে? এইদিকে। তার মানে তুমি পুরো ভেক্টরটা তীর চিহ্নের দিকে যাইতে পারতেছো, এখানেও পুরো ভেক্টরটা তীর চিহ্নের দিকে যাইতে পারতেছো। তার মানে এখানে এ বি সি আর ডি এরা সবাই কি আছে বলতো? একই ক্রমে যুক্ত আছে। এবং তারা কিভাবে আছে? ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে। বুঝতে পারছো? তারা এরা একই ক্রমে যুক্ত আছে, একই ক্রমে। কিভাবে যুক্ত আছে? অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। সবাই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, এইভাবে এইভাবে। ঠিক আছে, ঘুরতেছে। আবার দেখো এটা ক্লকওয়াইজও হতে পারে, এই দিক বরাবর আসছো, এই দিক বরাবর আসছো, এই দিক বরাবর আসছো, তারপর ধরো এই দিক বরাবর আসছো। একটু বড় করে দিই, এখানে আসছো, তারপর ধরো এখানে আসছো। তার মানে দেখো তুমি যদি এখান থেকে যাত্রা শুরু করো, তীর চিহ্নের দিকে যাইতে পারতেছো না? হ্যাঁ। আবার তীর চিহ্নের দিকে যাইতে পারতেছো না? হ্যাঁ। আবার তীর চিহ্নের দিকে যাইতে পারতেছো না? হ্যাঁ। আবার তীর চিহ্নের দিকে যাইতে পারতেছো না? হ্যাঁ, যাইতে পারতেছো। তাহলে এখানে যদি তুমি সবগুলোকে বলো, এটা ধরো ডি ভেক্টর, এটা ধরো বি ভেক্টর, এটা ধরো সি ভেক্টর, এটা ধরো এ ভেক্টর। হ্যাঁ, যাই হোক, তাহলে এইখানে তুমি কি করতে পারতেছো বলো তো? এই দিক বরাবর তুমি একই ক্রমে সবার কাছে যাইতে পারতেছো। তাহলে এইগুলো একই ক্রমে আছে, একই ক্রমে আছে। কিন্তু এরা অ্যান্টি ক্লকওয়াইজ ছিল, এরা কি হচ্ছে? ক্লকওয়াইজ। এই ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটার দিকে।
CLOCK, ক্লোক ওয়াইজ। ঠিক আছে, আরেকটা চিত্র তোমাকে একটু দেখাই, দেখো যদি এরকম ভাবে থাকতো, এটা এইদিকে, এটা ধরো এইদিকে, এইটা, এইটা, এটা এইদিকে আছে, এবার এটা একটু এদিক করো। এখন একটু খেয়াল করো, এটাকে নাম দিলাম এ ভেক্টর, এটাকে নাম দিলাম বি ভেক্টর, এটাকে নাম দিলাম সি ভেক্টর, এটাকে নাম দিলাম ডি ভেক্টর। এখানে দেখো এ ভেক্টর আর বি ভেক্টর এটা একই ক্রমে আছে, ঠিক আছে। সি ভেক্টর দিকে যখন যাইতে চাচ্ছে তখন কি সে তার দিকে আছে? আবার সি ভেক্টর যেদিকে আছে ডি ভেক্টর কি সেদিকে আছে? না, আলাদা আলাদা ক্রম আছে। তাহলে এ ভেক্টর বি ভেক্টর এই দুটো একই ক্রমে থাকলেও সি ভেক্টরটা কিন্তু একই ক্রমে নাই, সে বিপরীত দিকে। তো এ বলতেছে তুই এই দিকে ওঠ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ওঠ, এ বলছে তুই ঘড়ির কাঁটার দিকে যা। বুঝতে পারছো? তাহলে এখানে এ আর বি আর সি এরা একই ক্রমে নাই, এরা কিভাবে আছে বলতো? বিপরীত ক্রমে। ঠিক আছে, বোঝা গেল? বিপরীত ক্রমে এ আর বি একই ক্রমে থাকলেও সিটা একই ক্রমে নাই, ডিটা একই ক্রমে নাই। তাহলে এই যে সিটা আলাদা হওয়ার কারণে এগুলো কিভাবে যুক্ত আছে বলতো? বিপরীত ক্রমে যুক্ত আছে, এরা একই ক্রমে যুক্ত নাই। বুঝতে পারছো? এ আর বি কিন্তু একই ক্রমে, কিন্তু সি কি একই ক্রমে? না, এটা কিন্তু কি আছে বলতো? বিপরীত ক্রমে যুক্ত আছে। তাহলে এখন এইদিকে তাকাও, দেখো বলছে ত্রিভুজের যে কোনো দুটি সন্নিহিত বাহু বরাবর, এই যে এই বিন্দুতে দুটা সন্নিহিত বাহু, এই সন্নিহিত বাহু বরাবর যদি একই ক্রমে দুটা ভেক্টরকে মানে ও দিকে নির্দেশ করা হয়, মান হবে এই বাহুর দৈর্ঘ্য, দিক হবে তীর চিহ্নর দিক, একই ক্রমে। ঠিক আছে, তা মানে ও দিকে যদি দুইটা ভেক্টরকে নির্দেশ করা হয়, তাহলে তৃতীয় বাহু যেটা আছে ওইটা বিপরীত ক্রমে কি নির্দেশ করবে? এই দুটার যোগফল নির্দেশ করবে, অর্থাৎ তাদের লব্ধি নির্দেশ করবে। ক্লিয়ার, বোঝা গেছে? লব্ধির মান কতটুকু হবে? এই বাহুর দৈর্ঘ্য হবে লব্ধির মান, আর দিক কোন দিকে হবে? বিপরীত ক্রম। এটা যে ক্রমে থাকবে এটা তার বিপরীত ক্রম। বোঝা গেল কি বললাম? এটা আমাদের কি ছিল বলতো? ত্রিভুজ সূত্র। বুঝতে পারছো? দেখো তো, যদি আমি তোমাকে বলতাম পি ভেক্টর আর কিউ ভেক্টর দিয়ে যদি বলতাম পি আর কিউ এর যোগফল বার করে দাও, তাহলে কি করছো? পি ভেক্টরের শীর্ষবিন্দুতে কিউ ভেক্টরের পাদবিন্দু বসাইছো, বসানোর পর এটা পি ভেক্টরের পাদবিন্দু থেকে কিউ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করে দিছো। তাহলে এটাই কি হয়েছে বলতো? এই দুটার লব্ধি নির্দেশ করছে না? ওই তো দেখো তো, ওই যে এই চিত্র আর এই চিত্র সেম জিনিস না? এর জায়গায় কি আছে? পি, বি এর জায়গায় কি আছে? ধরো কিউ আছে। হ্যাঁ, দে এটার শীর্ষবিন্দু, এটার পাদবিন্দু। হ্যাঁ, বসানোর পর কি করতে হবে? প্রথম ভেক্টর পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করতে হবে। তাহলে কি পাবা? পি প্লাস কিউ, মানে আর পাই গেছে। ক্লিয়ার, বোঝা গেছে? এরকম আর কি। ওকে, একই জিনিস। তাহলে ত্রিভুজ সূত্রে কি বোঝা গেছে? আচ্ছা, ত্রিভুজ সূত্র যদি বোঝা যায়, এখান থেকে একটা প্রশ্ন আসে ত্রিভুজ সূত্র থেকে, প্রধানত এখান থেকে একটা এমসিকিউ প্রশ্ন আসে। সেই এমসিকিউ প্রশ্নের ধরনটা আমি তোমাকে দেখাচ্ছি এবং আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, দেখো এখান থেকে একটা এমসিকিউ টাইপ প্রশ্ন আসে এবং এটা বেশ কয়েকবার আসছে, ভালোই আসছে, জিনিসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি তোমাকে, ধরো আমি একটা তোমাকে চিত্র দিয়ে দিচ্ছি। আচ্ছা, সহজ চিত্রই দেই, এইভাবেই দিয়ে দিই। এটা হলো পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা হলো আর ভেক্টর। ঠিক আছে, প্রশ্ন হলো ওটা উদ্দীপক, উদ্দীপক অনুযায়ী নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? হ্যাঁ, কমন নম্বরে আমরা দিয়েছি। ঠিক আছে, ক নাম্বার?
2 খ নাম্বার 2 ও 3 গ নাম্বার 1 এভাবে দিলাম 2 3 ও 4 ঘ নাম্বার 1 2 3 4 ঠিক আছে, 3টা দে আমি 4টা দিয়ে দিয়েছি। হ্যাঁ, কোনটা 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 সঠিক বলো, কোনটা আনসার হবে? ঘ নাম্বার 1 2 3 4 গ নাম্বারটা হবে না? গ নাম্বার কিভাবে বুঝলা? এই চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ দেওয়া আছে, একই ক্রমে দুইটা ভেক্টর দেওয়া আছে, তাই না? তাহলে একই ক্রমে যে দুইটা থাকবে এই দুটার যোগফল, মানে যে দুটো একই ক্রমে থাকবে ওই দুইটা যোগ করবা, পি প্লাস কিউ সমান কি হবে? যেটা বিপরীত ক্রমে থাকবে ওইটার সমান, তাই না? তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পি প্লাস কিউ ইকুয়াল কি দেখতে পারবো বলো তার। তাহলে এটা তো আমাদের সঠিক নাকি? আবার দেখো, তুমি যদি এর কিউটাকে এই পাশে পার করে দাও তাহলে কি লিখতে পারবা? আর মাইনাস কিউ ইকুয়াল কি বলো তো? পি। তাহলে এখান থেকে কয়েকটা জিনিস তুমি লিখতে পারো, দেখো পি ইজ ইকুয়াল আর মাইনাস কিউ। আবার তুমি এটাও লিখতে পারতা কিউ ইজ ইকুয়াল আর মাইনাস, আবার লিখতে পারবা পি মাইনাস আর ইকুয়াল কি লিখতে পারবা? কিউ। আবার কিউ লিখতে পারবা কিউ মাইনাস আর, সরি, পি মাইনাস আর ইজ ইকুয়াল, দেখো এটা এই পাশে পার করবো এটাকে এই পাশে পার করবো, মাইনাস কিউ। কিউ মাইনাস আর ইকুয়াল মাইনাস, এই চারটার, এই যে এখানে যে পাঁচটা দেখতে পাচ্ছ, পাঁচটা সবগুলো কি বলতো সঠিক। পাঁচটার ভিতর কোনটা কোনটা দেওয়া আছে? আর মাইনাস কিউ ইকুয়াল কত বলতো? আর মাইনাস কিউ ইকুয়াল পি। তাহলে কোনটা বলো যে আর মাইনাস কিউ ইকুয়াল পি, এটা দেওয়া আছে, তার মানে এটাও সঠিক। তারপর কি দেওয়া আছে? পি মাইনাস আর ইকুয়াল মাইনাস কিউ, এটাও কি বলতো সঠিক। বুঝতে পারছো? তাহলে এইভাবে সরাসরি এটাও থাকতে পারে, এটা না থাকে অপশনে, এই দুইটা, এই যে এখানে যে পাঁচটা আছে পাঁচটা যে কোনোটা অপশনে থাকতে পারে, একটাও থাকতে পারে একাধিকও থাকতে পারে। বুঝতে পারছো? যেভাবে থাকবে সেভাবে অ্যান্সার করবা, করতে পারবা না? বোঝা গেছে? তাহলে এটা হলো আমাদের কি ছিল বলতো? ত্রিভুজ সূত্র। ঠিক আছে, এখন আমরা যেটা দেখবো সেটা হলো বহুভুজ সূত্র। কি সূত্র দেখবো? বহুভুজ সূত্র। তারপরে একটু সামুদ্রিক সূত্র দেখবো আমরা। দেখো, তাহলে এদের সাধারণ সূত্র আর ত্রিভুজ সূত্র যে দুইটা দেখলাম আমরা, এগুলো কয়টা ভেক্টর যোগের জন্য দেখলাম আমরা? দুইটা ভেক্টর যোগের জন্য। সামুদ্রিক সূত্র দেখবো আমরা দুইটা ভেক্টর যোগের জন্য, সমস্যা নাই। কিন্তু আমরা তার আগে একটু বহুভুজ সূত্রটা দেখে আসি, কারণ এই ত্রিভুজ সূত্রের সাথে বহুভুজ সূত্রটা একটু ম্যাচ করে তো। এগুলো তোলা হয়েছিল তো নাকি? সবকিছু তোলা হয়েছে না? সেই জন্য আমরা একটু বহুভুজ সূত্রটা আগে দেখে নেবো। দেখ, বহুভুজ সূত্রে কি বলেছিল সেটা একটু দেখি আমরা। এপাশে মিশালাম, দেখো বহুভুজ সূত্র, বহুভুজ সূত্র। তাহলে বহুভুজ সূত্রটা কি এটা একটু আমরা দেখি। দেখো, তাহলে বহুভুজ সূত্র এটা আমরা কয়টা ভেক্টর যোগের জন্য ইউজ করব? দুইয়ের অধিক। ঠিক আছে, তাহলে ওটা আমরা প্রথমে ডায়লগ দিব। দুইয়ের অধিক সমজাতীয় ভেক্টর যোগের ক্ষেত্রে, সমজাতীয় ভেক্টর যোগের ক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু বসিয়ে, পাদবিন্দু
দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু। তারপর লিখবা এভাবে ক্রমান্বয়ে বাকি সকল ভেক্টর বসানোর পর প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর সংযোজক সরলরেখা টি ভেক্টর দ্বয়ের মান নির্দেশ করে এবং দিক হয় প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে কি কিছু বুঝছো? যে ভাই লিখতেই আছেন থামেন না, তাই না? তাহলে দেখো, এই যে যে জিনিসটা লিখছি এই জিনিসটা তোমরাও লিখতে পারবা একটু পরে, আমি তোমাকে একটু বোঝানোর পরে। হ্যাঁ, যা যা বললাম মনের ভাষা মনের মাধুরী মিশে লিখতে পারবা, এগুলো কোনো সমস্যা নেই। দেখো, আমি তোমাকে কয়েকটা ভেক্টর যোগ করতে দিই। ধরো এদিকে একটা ভেক্টর আমি তোমাকে দিয়ে দিয়েছি, এ ভেক্টর। তারপর আমি তোমাকে দিলাম এই দিক বরাবর আর একটা ভেক্টর দিলাম, এইটা ধরো বি ভেক্টর। এই দিক বরাবর আর একটা ভেক্টর দিয়েছি আমি তোমাকে, এটা ধরো সি ভেক্টর। আর এই দিক বরাবর আর একটা ভেক্টর দিয়েছি আমি তোমাকে, এটা ধরো ডি ভেক্টর। এতে চারটা ভেক্টর আছে। আমি তোমাকে চারটা ভেক্টর দিয়ে বললাম তুমি আমাকে এই চারটা ভেক্টর যোগ করে দাও। এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। এই চারটা ভেক্টরের যোগফল আমাকে বের করে দাও। বুঝতে পারছো? এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। তাহলে এখানে কি বলতো, দুইয়ের অধিক ভেক্টর যোগ করতে হবে না? তাহলে এখন একটু মনোযোগ দাও, দেখো। তাহলে দুইয়ের অধিক ভেক্টর যোগের ক্ষেত্রে আমরা কি করব? প্রথম ভেক্টর যেটা আছে, এই প্রথম ভেক্টরের পাদবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের শীর্ষ সরি প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু বসাবো। তাহলে প্রথম ভেক্টর কি আছে এ, তাহলে এটাকে একটু তুলে আমরা এখানে নিয়ে যাব, আমরা আবার এটাকে আবার পুনরায় রিড্র করব। তাহলে এটাকে তুলে এখানে নিয়ে আসলাম। তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার শর্ত কি? মান ও দিক অপরিবর্তিত রাখতে হবে, তাই না? তাহলে এটার মান যা আছে এটারও মান যাতে সেম থাকে, একটু বড় হয়ে গেছে, এবং দিকটা কি রাখতে হবে? সেম রাখতে হবে। তাহলে এটা আমাদের কি হলো বলতো? এ ভেক্টর। তাহলে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে এখানে দ্বিতীয় ভেক্টর কে? বি ভেক্টর। দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু নিয়ে এসে বসাবা। এই তো, এই পাদবিন্দু নিয়ে আসো, নিয়ে এসে এখানে বসায় দাও। এটা হলো আমাদের বি ভেক্টর, এটা হলো আমাদের বি ভেক্টর। তারপর কি করতে হবে? দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু। তৃতীয় ভেক্টর কে? সি ভেক্টর। এটা সি ভেক্টরটাকে তোলো, তুলে নিয়ে আসো। এটা সি ভেক্টর, সি ভেক্টরটাকে তুলে নিয়ে সেখানে বসায়। এটা হলো আমাদের সি ভেক্টর। এভাবে ক্রমান্বয়ে যতগুলো ভেক্টর আছে সবগুলো ভেক্টরকে বসাবা। তাহলে তৃতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে কি করতে হবে? চতুর্থ ভেক্টরের পাদবিন্দু। এই ভেক্টরটাকে নাও, নিয়ে এখানে নিয়ে যা বসায়। এটা হলো আমাদের আমাদের ওই ভেক্টরটা, এটা আমাদের চতুর্থ ভেক্টর। তাহলে যতগুলো ভেক্টর ছিল ততগুলো ভেক্টর কি বসানো শেষ? হ্যাঁ, প্রথম ভেক্টর শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টর পাদবিন্দু, দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু, তৃতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে চতুর্থ ভেক্টরের পাদবিন্দু বসানো শেষ, সবগুলো ভেক্টর বসানো শেষ। দেখো, দুইয়ের অধিক সমজাতীয় ভেক্টর যোগের ক্ষেত্রে প্রথম ভেক্টর শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু,
এভাবে ক্রমান্বয়ে বাকি সকল ভেক্টর বসানোর পর, সকল ভেক্টর বসানো শেষ, কি করতে হবে? প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে, প্রথম ভেক্টর যেটা আছে এটার পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু, শেষ ভেক্টর কোনটা? এটা শেষ ভেক্টরের শীর্ষবিন্দু সংযোজক সরল রেখাটি, এই তো প্রথম ভেক্টর পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু যে সংযোজক সরল রেখা যেটা পাইলাম আমরা, এটা ভেক্টর দ্বয়ের, এই ভেক্টর দ্বয়ের মান কেন? ভেক্টর দ্বয়ের লব্ধির মান নির্দেশ করে। কিসের বলতো? লব্ধির। এখানে তোমরা লিখে নাও, ভেক্টর দ্বয়ের লব্ধির মান নির্দেশ করে, মানে সবগুলোর যোগফলের মান নির্দেশ করে। আর দিক কোন দিকে হবে? প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু দিকে। এই যে প্রথম ভেক্টরের পাদবিন্দু এটা, শেষ ভেক্টরের শীর্ষবিন্দু এটা, তাহলে পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর দিকে। তাহলে এইটা হবে আমাদের কি বলতো? লব্ধি ভেক্টরের দিক। তাহলে লব্ধি ভেক্টরটাকে যদি আমরা কি ভেক্টর বলি বলতো? আর ভেক্টর বলি। তাহলে আর ভেক্টর সমান আমাদের কি হবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। ক্লিয়ার? বোঝা গেছে? কোনো সমস্যা আছে? আচ্ছা, এটাকে আমরা একটু বাইরে দেখি, কারণ এখানে আমি একটা জিনিস এখানে প্রমাণ করে দেখাবো, সাধারণ সূত্রের সাহায্যে এটা প্রমাণ করে দেখাবো। আর ভেক্টর ইকুয়াল এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস কি হবে বলতো? ডি ভেক্টর। এটা আমাদের কি ছিল বলতো? বহুভুজ সূত্র। ক্লিয়ার? বোঝা গেছে? এটুকু বুঝছো? বহুভুজ সূত্রে কোনো সমস্যা আছে? সাধারণ সূত্রের মতোই না? যেরকম প্রথম ভেক্টর শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টর পাদবিন্দু বসাইতাম, বসানোর প্রথম ভেক্টর পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দু যোগ করে দিয়েছিলাম, ওটা আমাদের কি ছিল? ওই দুটা ভেক্টরের যোগফল, সাধারণ সূত্র ছিল। তাহলে ওদের দুটা ভেক্টর যোগের জন্য ছিল, দুইয়ের অধিক ভেক্টর যোগের জন্য বহুভুজ সূত্র অ্যাপ্লাই করবো। প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টর পাদবিন্দু, দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টর পাদবিন্দু, এভাবে সবগুলো ভেক্টর বসাবো। বসানোর পরে প্রথম ভেক্টর পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করে দেবো। তাহলে যোগফল যেটা আসবে এটা আমাদের কি হবে? সবগুলো ভেক্টরের লব্ধির মান। এই যে সংযোগ সরলরেখা লব্ধির মান, আর দিক কোন দিকে হবে? প্রথম ভেক্টর পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু। ক্লিয়ার? বোঝা গেছে? কোনো সমস্যা আছে? এখন দেখো এটা আমরা প্রমাণ করব সাধারণ সূত্রের সাহায্যে। দেখো, আমরা যদি প্রথমে এই যে চারটা ভেক্টর একসাথে যোগ না করে প্রথমে যদি আমরা এই দুইটা ভেক্টর যোগ করতে চাইতাম, মানে এ ভেক্টরের সাথে বি ভেক্টর যোগ করতাম, তাহলে কি করতাম? এ ভেক্টরের শীর্ষবিন্দুতে বি ভেক্টরের পাদবিন্দু বসাতাম, বসানোর পর কি করতাম? এ ভেক্টরের এ ভেক্টরের আহ এ ভেক্টরের পাদবিন্দু থেকে বি ভেক্টরের শীর্ষবিন্দুটা আমরা কি করে দিতাম? যোগ করে দিতাম। তাহলে এই যে এইটা যেটা পাইছি, এটা আমাদের কি হতো বলতো? এ ভেক্টর প্লাস বি ভেক্টর হতো না? তাহলে এখন ধরো এ আর বি যোগ করছি, তাহলে এ আর বি যোগ করার পরে আমরা কি পাইছি? এ প্লাস বি। এ প্লাস বির সাথে আমরা কি যোগ করবো বলতো? সিটা যোগ করব। তাহলে এ প্লাস বির সাথে যদি সি যোগ করতে চাই কি করতে হবে? এ প্লাস বি ভেক্টরের পাদবিন্দুতে সি ভেক্টর, এ প্লাস বি ভেক্টরের শীর্ষবিন্দুতে সি ভেক্টরের পাদবিন্দু বসাইতে হবে। বসানোর পর কি করতে হবে? এ প্লাস বি এর পাদবিন্দু থেকে সি ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করে দিতে হবে। তাহলে এইগুলো যদি আমরা যোগ করি, এই যে এইটা, তাহলে এটা আমাদের কি হবে? এ প্লাস বি প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস কি আসলো বলতো? সি। তাহলে এ প্লাস বি প্লাস সি পাই গেছি। এখন এটার সাথে আমাদের কি যোগ করতে হবে? ডি যোগ করতে হবে। তাহলে এ প্লাস বি প্লাস সি এর শীর্ষবিন্দুতে ডি এর পাদবিন্দু বসাবো। বসানোর পর এ প্লাস বি প্লাস সি এর পাদবিন্দু থেকে ডি এর শীর্ষবিন্দু যোগ করে দেবো। তাহলে কি এই লাল রেখাটা পাবো না? এটা আমাদের কি নির্দেশ করবে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এটা দেখো তাই আসে না? এটা আসলে আমাদের আর কিছুই না, এটা আমাদের আসলে সাধারণ সূত্র। কিসের সূত্র বলতো? সাধারণ। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই বহুভুজ সূত্রের ভিতরে কি আছে? সাধারণ সূত্রটা আছে। তাহলে কি এই তিনটা সূত্র বুঝতে পারছি? সাধারণ সূত্র, তারপর কি দেখলাম? ত্রিভুজ সূত্র। এখন আমরা কি দেখলাম বলতো? বহুভুজ সূত্র দেখলাম। এই চারটা সূত্রে কি বোঝা গেছে? তিনটা সূত্রে কি বোঝা গেছে? কোনো সমস্যা আছে? এখন দেখো আমরা হলো সামুদ্রিক সূত্র যেটা আছে এটা সামনের দিনে দেখবো। সামুদ্রিক সূত্রটা আমাদের ইম্পর্টেন্ট, এবং সামুদ্রিক সূত্র পড়া শুরু শেষ মানে আমরা এই অধ্যায়ের ম্যাথমেটিক্যালে ঢুকে গেছি। বুঝতে পারছো? সামুদ্রিক সূত্র পড়ার থেকে এই অধ্যায়ের ম্যাথমেটিক্স টার্ম শুরু হয়ে যাবে কিন্তু আমাদের। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? দেখবা যে 22টার মতো কি 23টার মতো ম্যাথ দেওয়া আছে শীটে। তোমাদের শীট পাইছো না? ভেক্টরের শীট পাওনি? তাহলে শীটটা তুমি অফিসে দেখিও তো আছে কিনা, থাকলে অফিস থেকে নিয়ে নিই। তাহলে ওখানে দেখবা ম্যাথ দেওয়া আছে, ওই শীটে শুধু টাইপ ভিত্তিক ম্যাথ দেওয়া আছে, কোনো থিওরি দেওয়া নেই। থিওরি আমি পড়াই আর টাইপ ভিত্তিক ম্যাথের শীট দিয়ে দিই। ক্লিয়ার? ওখান থেকে আমরা অনেকগুলো ম্যাথ করব। তা সামনের দিনের লেকচারটা কিন্তু এই ভেক্টর অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেকচার, সামুদ্রিক সূত্র।
এখান থেকে এই অধ্যায়ের বেসিক শুরু হয়ে যাবে, মানে ম্যাথ ম্যাথ টার্ম শুরু হয়ে যাবে। ঠিক আছে, এবং এই যে যে তোমরা যে সামুদ্রিক সূত্রে যেটা পড়বা, এটা এই শুধুমাত্র এই অধ্যায়ে না, তোমরা যখন স্থির তড়িৎ করবা, চল তড়িৎ করবা, মহাকর্ষ বিকর্ষ অধ্যায় করবা, হ্যাঁ এমন অনেক অধ্যায় আছে। তারপর যখন তরঙ্গ অধ্যায় পড়বো, তরঙ্গের দেখবা যে লব্ধি সূত্র বার করে ফালাচ্ছি আমরা, ওখানে গিয়েও দেখবা এই সামুদ্রিক সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছো? তো ফিজিক্সের অনেকগুলো শাখায়, মানে অনেকগুলো অধ্যায়ে পরবর্তীতে গিয়ে কিন্তু সামুদ্রিক সূত্রটা কাজে লাগবে। তো সামনের দিনে ক্লাস যাতে কারো মিস না হয়, সামনের দিনে ক্লাসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, মনে থাকবে? ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।